এদিকে সেফ এক্সিট নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে কোনো সময় দেশ ত্যাগ করার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে জাতিসংঘের মহাসচিব পদের জন্য অ্যাপ্লাই করেছেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণ এবং আওয়ামী লীগ যে নামটি, এটি কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না। আর যখনই আওয়ামী লীগের নাম আসে, সেখানে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নাম বাদ দেওয়া যাচ্ছে না। দুই তরুণ নেতা নুরুল হক নূর, ভিপি নূর আর হাসনাত আব্দুল্লাহর মধ্যে একটা বচসা কাইজ্জা খুব ভাইরাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্তর্বর্তী সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্প্রতি ঘোষণা দিয়েছেন দেশের 7টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে ৮৮৫০ জন যুবককে কারাতে, জুডো, টাইকোন্ডো এবং আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। এদিকে সেফ এক্সিট নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে কোনো সময় দেশ ত্যাগ করার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে জাতিসংঘের মহাসচিব পদের জন্য অ্যাপ্লাই করেছেন তিনি। বিদায় ঘণ্টা কি তাহলে বেজে গেল? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব এই পরিস্থিতি দেখে যে ঘণ্টাটা বোধ হয় বিদায়ের ঘণ্টায় বাঁচতে পারে। কলকাতায় বসে আওয়ামী লীগ তাদের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেললো। সবচেয়ে বড় বৈঠক 25 জন আওয়ামী লীগের শীর্ষ নেতা তারা কলকাতায় একটি বড় বৈঠক করে ফেললে জয় গেছে খেলা, জয় বাংলা, একদম খেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণ এবং আওয়ামী লীগ যে নামটি, এটি কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না। আর যখনই আওয়ামী লীগের নাম আসে, সেখানে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নাম বাদ দেওয়া যাচ্ছে না। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের আপনজন সেজে অনেক লোক, আওয়ামী লীগের মধ্যে বিক্ষুব্ধ এক শ্রেণীর মানুষ, দলের মধ্যে যারা হাসিনা বিরোধী আছেন তারা, আর আওয়ামী লীগ বিরোধী, হাসিনা বিরোধী যে সকল প্রতিপক্ষ রাজনৈতিক দল রয়েছে, তারা এক বাক্যে বলার চেষ্টা করছেন যে যদি হাসিনা স্বেচ্ছায় এই দল থেকে চলে যান, পদত্যাগ করেন, শেখ পরিবারের লোকদেরা যদি এই দল থেকে চলে যান বা তাদেরকে বহিষ্কার করা হয়, তাহলে যে সমস্ত মানুষ বাংলাদেশে এখন মিলেমিশে আছে তারা সবাই মিলে যদি আওয়ামী লীগ করতে চায়, তাহলে জামাতের আপত্তি থাকবে না, বিএনপির আপত্তি থাকবে না, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। তো এ সকল কথাবার্তার যৌক্তিকতা কি এবং শেখ হাসিনা আসলে ক্ষমতা ছাড়বেন কিনা বা ছাড়া উচিত কিনা বা কেউ ছাড়েন কিনা শেখ হাসিনার মতো পর্যায়ে, এটা নিয়ে মূলত আজকের এই আলোচনা। আপনাদের একটা বিষয় বুঝতে হবে যে আমি বিএনপি দিয়ে উদাহরণ দিই। যেমন বেগম খালেদা জিয়া এখনো পর্যন্ত দলের চেয়ারপারসন, তার সন্তান ভারপ্রাপ্ত চেয়ারপারসন। বেগম জিয়া খুবই অসুস্থ, কিন্তু এই অসুস্থতার সময় দলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তো তাদেরকে তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হয়নি, কিংবা বেগম জিয়ার পরিবর্তে বিকল্প কাউকে চিন্তা করা হয়নি। শ্রদ্ধা, ভালোবাসা সব দিক থেকে দেখা গেল যে যত বেশি আওয়ামী লীগ তার প্রতি নির্দয় নিষ্ঠুর হয়েছে, বিএনপি নেতাকর্মীরা ততই বেশি বেগম জিয়াকে আঁকড়ে ধরেছেন। কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটা প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এই দলটির যে পুনর্জন্ম, এটি বেগম জিয়ার হাতে হয়েছে। ফলে বিএনপির পরতে পরতে প্রতি বিন্দুতে বিন্দুতে বেগম জিয়ার নাম লিখিত রয়েছে নেতাকর্মীদের হৃদয়, মন এবং মননে। কাজেই বেগম জিয়ার অ্যাপ্রুভাল ছাড়া, তার সুদৃষ্টি ছাড়া, তার গ্রিন সিগন্যাল ছাড়া টিল নাও এখন পর্যন্ত এই দলে কেউ রাজনীতি করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত তার শ্বাস রয়েছে। এটাই বাংলাদেশের অস্তিত্ব। একই অবস্থা আওয়ামী লীগের ক্ষেত্রে। বঙ্গবন্ধুর হাতে এই দলটি প্রতিষ্ঠিত হয়নি বটে, কিন্তু এই দলটির যত নেম, ফেম, ক্ষমতা আসা যা কিছু, সবকিছুর পেছনে বঙ্গবন্ধু। তার সহযোগী ছিলেন, জাতীয় চার নেতা ছিলেন, কিন্তু বঙ্গবন্ধুর যে আলোকবর্তিকা, সেই আলোকবর্তিকার সঙ্গে আসলে অন্য কোনো স্টার বা অন্য কোনো তারকার কোনো তুলনাই চলে না। ঠিক একইভাবে অল্প কিছুদিনের জন্য, প্রায় 10 বছরের জন্য এই দলটিতে হোসেন শহীদ সরওয়ার্দীর অভ্যুদয় হয়েছিল, এবং তখন মনে করা হতো আওয়ামী লীগ মিনস সরওয়ার্দী। সরওয়ার্দীর আগে ভাসানী ছিলেন, এবং ভাসানীকে বলা হয় এটার প্রতিষ্ঠাতা। কিন্তু ভাসানী, সরওয়ার্দী, ওনাদের মতো নেতাদের নেতৃত্ব এবং তাদের যে যাকে বলা হয় সব কিছু, রাজনীতির যে সর্বোচ্চ আর্ট অ্যান্ড অ্যাটিটিউড, সব কিছুকে অতিক্রম করে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সঙ্গে, নৌকার সঙ্গে, বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে, বাংলাদেশ নামক রাষ্ট্রের সঙ্গে এমনভাবে মিশে আছে যে 75-এর 15ই আগস্টের পর ধারণা করা হচ্ছিল বাংলায় বোধহয় আর বঙ্গবন্ধু থাকবে না। কিন্তু দিন যত যাচ্ছে ততই তার উজ্জ্বলতা, তার সম্মান, তার মর্যাদা বেড়ে যাচ্ছে। এমনকি এই যে নতুন যেটাকে জেএনজি বলা হচ্ছে, তো তাদের মধ্যে যখন রাজনৈতিক নেতাদের
জনপ্রিয়তা সম্পর্কে জরিপ চালানো হয়েছিল, সেখানে 1 নম্বরে বঙ্গবন্ধু। অবাক করা বিষয় না? ইন জেনারেল, তা বঙ্গবন্ধু ইন জেনারেল, আওয়ামী লীগের বড় ভুল হলো এই ইন জেনারেল একজন জাতীয় নেতাকে তারা তাদের নেতা বানাতে চেয়েছেন। এবং এটা আসলে একদিকে ন্যায্য আর একদিকে অন্যায্য। ন্যায্য এই কারণে যে আপনার একটা অ্যাসেট আছে যেটা আপনি ব্যবহার করতে পারেন, আপনি কেন সেটা করবেন না? আর অন্যায্য হবে যে স্বার্থপরের মতো একটা, যাকে বলা হয় যে সূর্য আকাশে আলো দিচ্ছে, তো পৃথিবীর সব মানুষ সেই সূর্যের আলো পাচ্ছে, আর আপনার ক্ষমতা আছে সেই সূর্যটাকে আপনি জাদু দিয়ে, কালো জাদু দিয়ে একেবারে ছোট করে একটা প্রদীপ বানালেন, মোমবাতির মতো বানালেন, বানিয়ে আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে দিলেন, সারা পৃথিবী অন্ধকার হয়ে রইল। এরকম একটা ঘটনা। তো সেই দিক থেকে বঙ্গবন্ধুর মতো একজন জাতীয় নেতাকে আওয়ামী লীগ যত বেশি আপন করতে চেয়েছে, ওন করতে চেয়েছে, ব্যবহার করতে চেয়েছে, তত নিজেরা নিন্দিত হয়েছে, ছোট হয়েছে, আর বঙ্গবন্ধুকেও তারা ততটা অপদস্থ করেছে। এনিওয়ে, তো বঙ্গবন্ধুর পরে এই 1981 সন থেকে আজ অবধি আওয়ামী লীগের পরতে পরতে যে নামটি আছে সেটি শেখ হাসিনা। এবং শেখ হাসিনা কেবলমাত্র বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী এটা নয়। মানে আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগ, যুবলীগের লোকজন জানে, সবাই জানে যে এই বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি অঞ্চল শেখ হাসিনা যেভাবে ভ্রমণ করেছে, আওয়ামী লীগের কোনো লোক তার 10 ভাগের 1 ভাগ এলাকা যায়নি। প্রতিটি নেতার কারো মৃত্যু দিবসে, কারো জিয়াফ হতে, কারো অসুখ বিসুখে তিনি যেভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া ছুটে গিয়েছেন, সমুদ্র পথ পাড়ি দিয়েছেন, আগুনমুখা নদী থেকে শুরু করে চাঁদপুরের সেই যে মেঘনা নদীর মোহনা, গোয়ালনন্দ থেকে শুরু করে সেই যমুনা সেতু, নদী পথ হোক, বিমান পথ হোক, আকাশ পথ হোক, পায়ে হাঁটা পথ হোক, রেল পথ হোক, শেখ হাসিনা 81 থেকে এ পর্যন্ত এই বাংলার যত স্থান রয়েছে সেখানে যে ফুট স্টেপ, তার পদধূলি রেখেছেন, পদচিহ্ন রেখেছেন, তার কণ্ঠ সারা বাংলাদেশের ওই স্থানীয়ভাবে যে যেই এলাকাতে রাত্রি 12টা থেকে রাত্রি 3টা, রাত্রি 3টা থেকে রাত্রি 4টা পর্যন্ত ওই এলাকার প্রকৃতিতে যে অনুরণ তৈরি করেছে, এটা বঙ্গবন্ধু করতে পারেননি। আমি নিজে ওনার একটা ভ্রমণের সাথে ছিলাম। মঞ্জুরুল ইমাম, খুব বিখ্যাত খুলনাতে ইমাম, মানে আওয়ামী লীগের সভাপতি ছিলেন, নেতা ছিলেন, তিনি নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন। ঢাকা থেকে বহর যাচ্ছে, প্রায় 1000 গাড়ি নিয়ে শেখ হাসিনা যাবেন খুলনাতে, এবং আমি ওনার যে গাড়ির বহর, সেই গাড়ির বহরের প্রথম 10টি গাড়ির মধ্যে আমার গাড়ি ছিল। তো খুব কাছের থেকে তাকে আমার দেখার সুযোগ হয়েছে। তো আমরা ঢাকা থেকে গেলাম মানিকগঞ্জ, তারপরে সেখান থেকে পার হয়ে সেই ফরিদপুর গেলাম, ফরিদপুর গোয়াল, মানে যাকে বলা হয় সেই ফরিদপুর হয়ে তারপরে আমরা সেই সাতক্ষীরা, ঝিনাইদহ হয়ে আমরা সেই খুলনাতে পৌঁছলাম। তো ঢাকা থেকে আমরা রওনা করলাম সকাল 10টায়, আর রাত্রি বোধহয় 4টা, 4:30টার সময় আমরা খুলনাতে গিয়ে পৌঁছালাম। এর মধ্যে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি, সবার অনেকের মানে যাকে বলা হয় ক্লান্তি, একটার পর একটা মিটিং, একটার পর একটা যাকে বলা হয় জনসভা, আধা ঘন্টা পর পর একটা করে জনসভা, এবং রাস্তায় লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, শত শত মানুষ, এমনকি যেখানে 50 জন মানুষ দাঁড়িয়েছিল সেখানে শেখ হাসিনা গাড়ি বহর থামিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন। জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম অসংখ্য ঘটনা। আমার এলাকাতে যেটা একটা এলাকা আছে আগুনমুখা নদী, মানে গলাচিপা থেকে আপনি যদি রাঙ্গাবালি যান তাহলে এই আগুনমুখা নদী হয়ে আপনাকে যেতে হবে। এখানকার যে ঢেউয়ের ভয়াবহতা যে কোনো সাহসী পুরুষকে মুহূর্তের মধ্যে আজরাইলের নাম স্মরণ করিয়ে দেবে। তা উনি স্পিড বোটে করে এই এলাকা পাড়ি দিচ্ছিলেন। যাবেন কোথায়? বড় বাড়িতে, রাঙ্গাবালিতে। এবং সেই রাঙ্গাবালির মতো দুর্গম এলাকাতে আমি যেখানে জীবনে গেছি একবার, আমি ওই এলাকার এমপি, আর তিনি না একবার না, আমি 2বার বা 3বার গিয়েছি, আর উনি না হলেও 20 থেকে 25 বার গিয়েছেন 81 থেকে এই পর্যন্ত। বোঝার চেষ্টা করুন যে তার ফুট স্টেপ কত বেশি। তো ওনার যারা সফর সঙ্গে ছিলেন তারা বললেন যে এমনভাবে ঢেউ হচ্ছিল এবং স্পিড বোট যেভাবে উল্টে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছিল, এবং 15 ফিট 20 ফিট উপরে স্পিড বোট উঠে যায়, আবার ধপাস করে 30 ফিট নিচে সেটা পড়ে যায়। যারা যাত্রী ছিলেন বমি করে দিলেন সবাই, ভয়ে সবাই মানে ত্রাহি ত্রাহি অবস্থা। কিন্তু শেখ হাসিনা অটল, চালাও স্পিড বোট, বাঁশ দেওয়া যেতেই হবে, বড় বাঁশ দেওয়া রাঙ্গাবালি যেতেই হবে, এবং তিনি সেখানে গেছেন। তো এইরকম মানে তার যে জিত, এটা আজকের ঘটনা নয়, এটা ধরেন আমি বলতেছি সেই এরশাদ জমানার ঘটনা। তার যে সাহস, 2টো ঘটনা আপনারা দেখেছেন, 21 আগস্টের গ্রেনেড হামলা, তারপরে চট্টগ্রামে এরশাদ জমানাতে যে গুলি করে 18 জন মেরে ফেলা হয়েছিল শেখ হাসিনার যে জনসভাতে, ডাইরেক্ট ব্লাস্ট ফায়ার করা হয়েছিল, এই 2টো ঘটনা। 3 নম্বর ঘটনা হলো তাকে মারার জন্য ফ্রিডম পার্টির লোক এরশাদ জমানাতে যেভাবে 32 নম্বর আক্রমণ করে গুলি করেছিল, এগুলোতে তিনি মোকাবেলা করেছেন। তার সঙ্গে সঙ্গে 111-এর সময় যা হয়েছে, 111-এর সময় যেদিন তাকে গ্রেপ্তার করা হবে 3 দিন আগের থেকে তার বাড়ির লোকজন সব ভয় পালিয়ে গেছে, তিনি কিন্তু পালান নাই। এক রাতে তার প্রচণ্ড জ্বর,
প্রচণ্ড জ্বর, ওষুধ কেনার মতো কোনো লোক নাই। তিনি একজন লোককে টেলিফোন করলেন আজিমপুরের, তিনি বাসায় গিয়ে এই জ্বরের ওষুধ কিনে তার বাসায় দিয়ে আসলেন 11টার সময়। এরকম অসংখ্য ঘটনা তার জীবনে ঘটেছে। তিনি সাহস দিয়ে, শক্তি দিয়ে এই যে দল, এই দলটিকে তিনি পুনর্জন্ম দিয়েছেন। ফলে আমরা যত কিছুই বলি না কেন, যারা শেখ হাসিনার সঙ্গে এক টেবিলে ভাত খেয়েছেন, আপনারা অবাক হয়ে যাবেন যে ওনার ওই যে 32 নম্বরের বাড়ি। অন্তর্বর্তী সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্প্রতি ঘোষণা দিয়েছেন দেশের 7টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে 8,850 জন যুবককে কারাতে, জুডো, তাইকোন্ডো এবং আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। তথ্যটি তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে প্রকাশ করেছেন এবং বেশ কিছু সংবাদ মাধ্যমে সেটা ছাপা হয়েছে। প্রশ্ন উঠেছে, এই প্রশিক্ষণের উদ্দেশ্য কি? কাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যুবকদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে? এটা কি আসলে আত্মরক্ষার উদ্যোগ নাকি আরেকটি সশস্ত্র বাহিনী গঠনের পূর্বাভাস? চলুন দেখা যাক। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে বাংলাদেশের যুব সমাজের দিকে হাত বাড়িয়েছিলেন। একটি জাহাজ ভাড়া করে বাংলাদেশের ক্রিম যারা ভালো ছাত্র সেই তাদেরকে নিয়ে তিনি ভ্রমণ করেছিলেন এবং তাদেরকে ফিরে আসার পরে জেলায় জেলায় যুব কমপ্লেক্স গঠন করে সেখানে তিনি ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। বাংলাদেশের ছাত্রদের হাতে অস্ত্র ব্যবহারের সেই শুরু আমরা আবার নতুন করে দেখতে পাচ্ছি। একই ঘটনা। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামটি একদিনে আলোচনায় আসেনি। জুলাই সন্ত্রাসের ক্ষমতা দখলের পর উপদেষ্টা হওয়ার পরে তিনি এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে সে সময় মানে জুলাই সন্ত্রাসের সময় তারা সশস্ত্র প্রতিরোধের পরিকল্পনা করেছিলেন। অর্থাৎ যদি সেনাবাহিনী সন্ত্রাসীদের মোকাবেলায় মাঠে নামতো তখন তাহলে হাসনাত, সার্জিজ, সজীব, নাহিদ, মাহফুজরাও অস্ত্র হাতে যুদ্ধ করতো সেনাবাহিনীর বিরুদ্ধে। এই বক্তব্য একই সঙ্গে অনেক প্রশ্নের জন্ম দেয়। নিশ্চয়ই তাহলে অনেক অস্ত্র তাদের কাছে ছিল, তাদের নিশ্চয়ই প্রশিক্ষণ ছিল এবং তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েই রাস্তায় নেমেছিল, তাই না? অস্ত্রের উপস্থিতি যে বাস্তব ছিল তার ইঙ্গিত তো আমরা তারপরেও পেয়েছি। বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে তার ব্যাগ থেকে একটি AK-47 রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। একজন ব্যক্তি যদি এই ধরনের ম্যাগাজিন বহন করেন তাহলে তিনি সম্ভবত কোনো সশস্ত্র নেটওয়ার্কের অংশ, তাই তো? তাছাড়া জুলাই সন্ত্রাসের সময় যেসব থানায় হামলা হয়েছিল সেখান থেকে লুট হওয়া অস্ত্রের কিছুই এখনো উদ্ধার হয়নি। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, এই সব অস্ত্র এখন কোথায়? আর যদি এই গোষ্ঠীর হাতে এখনো তা থাকে তাহলে তারা কেন আবার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ছত্রছায়ায় অস্ত্র প্রশিক্ষণের আয়োজন করছে? শোনা যাচ্ছে যে তুরস্ক থেকে এনসিপি ঘনিষ্ঠ মহলে অর্থ এবং অস্ত্রের যোগান এসেছে। তারা পত্রিকা খুলছে এবং এই অস্ত্র দিয়ে তারা এই প্রশিক্ষণের আয়োজন করেছে। একই সঙ্গে সরকারি প্রতিনিধি দলের কিছু সদস্য সম্প্রতি তুরস্কের অস্ত্র উৎপাদন কেন্দ্র MKE পরিদর্শন করেছেন। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে এটি প্রতিরক্ষা শিল্প সহযোগিতার সম্ভাবনা যাচাইয়ের অংশ, কিন্তু বাস্তবে যখন একটি মন্ত্রণালয় যেটির দায়িত্ব যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় তারা যদি অস্ত্র উৎপাদন বা প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা করে তাহলে সেটা নিতান্তই, তাহলে সেটা আসলে কোনো মামুলি ঘটনা থাকে না, তার এটা একটা বিশাল ভয়ঙ্কর ঘটনার ইঙ্গিত বহন করে। অবশ্যই তুরস্কের সঙ্গে সহযোগিতা নেওয়া কোনো অপরাধ নয়, কিন্তু প্রেক্ষাপটটা আমাদের বিবেচনা করতে হবে। যদি এই সফরগুলোর আড়ালে কোনো রাজনৈতিক বা সামরিক লক্ষ্য লুকিয়ে থাকে, বিশেষ করে যদি সেটি হয় একটি নিজস্ব প্যারামিলিটারি শক্তি গঠনের পরিকল্পনা, তাহলে সেটি শুধু নীতিগত ভুল নয়, জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। এখনকার বাস্তবতাও এই সন্দেহকে বাড়িয়ে দেয়। দেশের সেনাবাহিনীকে যেভাবে প্রশাসনিক এবং আর্থিকভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে তাতে কার্যত তাদের ভূমিকা ক্রমশ সংকুচিত হচ্ছে। বিদেশি চাপেও র্যাবকে বিলুপ্ত করার আলোচনা চলছে। তাহলে কি এই ফাঁকা জায়গা পূরণ করতেই নতুন কোনো বাহিনী গড়ে তুলছে এই আসিফ বাহিনী? প্রশাসনের বক্তব্য হচ্ছে আত্মরক্ষা এবং জাতীয় প্রতিরক্ষা জোরদারের উদ্দেশ্যে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যুক্তিটা কি খুব দুর্বল মনে হচ্ছে না? কারণ যদি বাইরের আক্রমণ মোকাবেলা করাই লক্ষ্য হয় তাহলে জুডো বা কারাতে শিখে কিভাবে সে মিসাইল বা ড্রোনের বিরুদ্ধে লড়া সম্ভব বলুন? এ ধরনের প্রতিরক্ষা প্রস্তুতির জন্য প্রয়োজন পেশাদার সেনা কাঠামো, প্রযুক্তিগত সমন্বয় এবং কৌশলগত পরিকল্পনা। মানে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় খেলাধুলা না করে এগুলো করতে পারবে? মানে কোনটির জন্য তাকে তৈরি করা হয়েছে বা কেন তারা এটি করবে? বাংলাদেশে কখনো কি দেখেছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এরকম যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে অস্ত্র চালানোর জন্য, বন্দুক চালানোর জন্য? বরং এতে বোঝা যায় উদ্দেশ্যটা আসলে আত্মরক্ষা নয়, বরং একটি নিজস্ব বাহিনী তৈরি করা। একটি বাহিনী যা সরকার বহির্ভূত অথচ তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্ভব, যেটি তুরস্কে করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বাছাই প্রক্রিয়া নিয়েও স্বচ্ছতার বড় ঘাটতি রয়েছে বলে অনেকে বলছেন। সংবাদে শুধু বলা হয়েছে বয়স 18 থেকে 35, সামান্য শিক্ষাগত যোগ্যতা লাগবে, কিন্তু তাদের রাজনৈতিক পরিচয়, অপরাধমূলক পটভূমি বা কোনো নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া থাকবে কিনা তা স্পষ্ট নয়। এমন অবস্থায় খুব সহজেই প্রশিক্ষিত এই যুবকেরা কোনো দলীয় বা গোপন কাঠামোর রিক্রুট হতে পারে, আমরা যাদেরকে জঙ্গি বলি। ইতিহাস বলে বাংলাদেশে এর আগে এভাবেই নানা সময়ে স্বেচ্ছাসেবক থেকে সশস্ত্র ক্যাডার তৈরি হয়েছে।
সবচেয়ে বড় প্রশ্ন, প্রশিক্ষণ শেষে এই যারা প্রশিক্ষণ নিল তাদের কি হবে? তারা কি শুধু সার্টিফিকেট হাতে ঘরে ফিরবে, নাকি কোথাও তাদের ডিপ্লয় করা হবে বা তাদেরকে চাকরি দেওয়া হবে? যদি তাদের দিয়ে নাইট ওয়াচ, স্থানীয় নিরাপত্তা বা কোনো জাতীয় প্রতিরক্ষা বাহিনীর জাতীয় কার্যক্রম চালানো হয়, তাহলে রাষ্ট্রের বিদ্যমান আইন এবং সংবিধানের বাইরে তারা চলে যাবে। কারণ তাদের তো রক্ষণাবেক্ষণ বা তাদেরকে দেখার তো কেউ নাই, তারা অস্ত্র চালাতে জানে, এটাই তাদের বড় শক্তি। এবং এই শক্তি নিয়ে তারা কি করবে আমাকে বলুন? একটা সরকারের একাধিক সমান্তরাল সশস্ত্র শক্তি থাকা মানে নিরাপত্তা নয়, বরং বিশৃঙ্খলা। প্রতিটি রাজনৈতিক অস্থিতিশীল দেশের সূচনা হয়েছে এমনই এক অতিরিক্ত বাহিনী গঠনের মধ্য দিয়ে, যেটা প্রথমে প্রতিরক্ষা বা শৃঙ্খলা রক্ষার নামে শুরু হয়, তারপর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাংলাদেশের অধিকাংশ তরুণ এখন বেকারত্ব, অনিশ্চয়তা এবং অর্থনৈতিক চাপের মধ্যে আছে। তারা চায় চাকরি, শিক্ষা আর ভবিষ্যতের নিশ্চয়তা। এই বাস্তবতার মধ্যে যদি তাদেরকে অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হয়, তাও আগ্নেয়াস্ত্রের, সেটা বিপজ্জনক একটা পথ। ক্ষুধা আর আদর্শ একসঙ্গে মিললে খুব সহজেই সেটা হয়ে ওঠে মিলিট্যান্ট বা সশস্ত্র কর্মী। পাকিস্তানে যা আছে, আফগানিস্তানে যেটা আছে এবং তুরস্কের কথা তো বললামই। তরুণদের শক্তি সবসময়ই রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে, কখনো মুক্তিযুদ্ধে, কখনো আন্দোলনে, আবার কখনো দলীয় পেশি শক্তি হিসাবে। কিন্তু আজকের প্রেক্ষাপটে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া মানে একটা দিক নির্দেশনাহীন জনসমুদ্রকে অন্ধকার গলিতে ফেলে দেওয়া, মানে ঠেলে দেওয়া। ভালো থাকুন আপনারা। আপনাদের মনে আছে যে আদালতে গিয়ে, উচ্চ আদালতে গিয়ে আপিল বিভাগের এক্ষুনি সকল বিচারপতিদের পদত্যাগ করতে হবে এবং প্রধান বিচারপতি সহ নতুন করে আপিল বিভাগের বিচারপতিদের নিয়োগ করতে হবে। এই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তার দায়িত্ব গ্রহণের 1 বছরের মাথায় যে জীবনী ছাপিয়েছেন বিভিন্ন পত্রপত্রিকায়, সেখানে তো লেখা হয়েছে যে তাকে ছাত্র আন্দোলনের নেতারা তাকে এই আপিল বিভাগ মানে তাকে প্রধান বিচারপতির পদে বসিয়েছে। তো হাসনাত আব্দুল্লাহরা তো প্রধান বিচারপতি পর্যন্ত তখন নিয়োগ করেছেন। আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ সব তো তাদের ডেডলাইনে, তাদের তালিকা অনুযায়ী নিযুক্ত হয়েছে। কাজে কোন হিসাবে হাসনাত আব্দুল্লাহ এখন একটা উদাহরণ দিতে বলেন? আসলে এত উদাহরণের ভিড়ে একটা উদাহরণ দেওয়া মুশকিলই তো বটে। দুই তরুণ নেতা নুরুল হক নূর, ভিপি নূর আর হাসনাত আব্দুল্লাহর মধ্যে একটা বচসা, কাইজ্জা খুব ভাইরাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যুগান্তর পত্রিকার কোনো একটা আলোচনা সভায় তারা দুজনেই উপস্থিত হয়েছিলেন এবং নুরুল হক নূরু যখন বক্তব্য রাখছিলেন, তিনি তখন বলে বসেন যে কথা আমার মনে হয় যে বিভিন্ন পরিসরে এর আগেও আলোচিত হয়েছে, যে ছাত্র নেতারা তো এর আগেও এসেছেন, মানে মাহমুদুর রহমান মান্না ডাকসুর ভিপি হয়েছিলেন, নুরুল হক নূরু নিজে ডাকসুর ভিপি হয়েছিলেন, কিন্তু তারা কেউ এমন প্রতিপত্তি অর্জন করতে পারেন নাই যে তারা ডিসিএসপি নিয়োগ দেবেন। কিন্তু এই যে হাসনাত আব্দুল্লাহ পাশে বসে আছেন, তিনি ডিসিএসপি, এরা নিয়োগ দিচ্ছেন। এমন একটা কথা নুরুল হক নূর বলা মাত্র হাসনাত আব্দুল্লাহ তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং তিনি প্রতিবাদ করা প্রয়োজনীয় মনে করেন। তিনি তার মাইক্রোফোনটা অন করে তখন এর প্রতিবাদ করতে চান। নুরুল হক নূর মানে হাসনাত আব্দুল্লাহর গায়ে হাত দিয়ে বলেন, তুমি পরে বলো। কিন্তু হাসনাত আব্দুল্লাহ শোনেন না। তিনি বলেন যে কেউ যদি একটা উদাহরণ দিতে পারে যে তিনি ডিসিএসপি নিয়োগ কোনো ভূমিকা রেখেছেন, তাহলে নাকি তিনি রাজনীতি ছেড়ে দেবেন। আজকে যুগান্তর পত্রিকা অফিসে বসে সে কথা তিনি গ্যারান্টি সহকারে বলে গেলেন। মানে সততার এক অপরূপ প্রতিমূর্তি হয়ে উঠলেন হাসনাত আব্দুল্লাহ। এবং নুরুল হক নূর পরে বললেন যে এই যে নতুন এসেছে তো রাজনীতিতে, তাই শিষ্টাচার কম। কিন্তু প্রতিবাদ করাটা যে হাসনাত আব্দুল্লাহ প্রয়োজনীয় মনে করেছেন, একে হাসনাত আব্দুল্লাহরা যে কত সৎ এবং হাসনাত আব্দুল্লাহ যে কোনো এ ধরনের পদ পদায়নে জড়িত থাকেন নাই, মানে এই যে মুখের উপর বলে দিতে পারলেন নুরুল হক নূর, সেটাকে এক অসীম সাহসের উদাহরণ হিসেবে দেখছেন তার ভক্তদের অনেকে। তবে নুরুল হক নূর কিংবা গণ অধিকার পরিষদ, তার নেতা রাশেদ খান, গণ অধিকার পরিষদে নুরুল হক নূরের আরেকজন যে নেতা আছেন সাধারণ সম্পাদক রাশেদ খান, তাদের তো দীর্ঘদিনের অভিযোগ যে এই হাসনাত আব্দুল্লাহরা টাকা বানাচ্ছেন এবং ক্ষমতা ব্যবহার করে পদ পদায়ন থেকে শুরু করে সকল রকম প্রভাব বিস্তার করছেন, যথেচ্ছ টাকা বানাচ্ছেন এবং ব্যাপক বিলাসবহুল জীবনযাপন করছেন। আসলে নুরুল হক নূর, রাশেদ খানরা তো দেখেছেন হাসনাত আব্দুল্লাহরা কোন জায়গা থেকে কোথায় উঠে এসেছেন, তাদের জীবন কিভাবে বদলে গেছে। এই কাইজ্জাগুলো আসলে মূলত এই কারণে যে কি করে এত প্রভাব প্রতিপত্তি বিলাসী জীবন যাপন করতে পারছেন ছাত্রনেতারা। এর মধ্যে নুরুল হক নূর বেশি সৎ না হাসনাত আব্দুল্লাহ বেশি সৎ, সেটা খুঁজতে যাওয়া বোধহয় উচিত হবে না বা বোকামি হবে। চলুন দেখে আসি তাদের তর্কাতর্কির দৃশ্যটা। তারপর মনে করাই এই হাসনাত আব্দুল্লাহ 2023-এর আগস্টেও, মানে 24-এর আগস্টে বিরাট ক্ষমতা হাতে পাওয়ার আগ পর্যন্ত 1 বছর আগেও তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে মানে একটা মাংসের ঝোল চেয়ে হলে ভাত খেতে পারেন না, সে কারণে মাত্র 70 টাকায় দিন পার করতে হয়, এমন একটা দারিদ্রের জীবনে রীতিমতো আত্মহত্যা করতে ইচ্ছা করে। তো সেই হাসনাত আব্দুল্লাহরা কি করে প্রাডো ভলভো চড়ছেন,
এই আগস্টের পর থেকে 2024-এর আগস্টের পর থেকে নুরুল হক নুরু তো এসবের হিসাব জানেন, তিনি তো প্রশ্ন করবেনই। তবে হাসনাত দারুণ একটা চমক দেখিয়েছেন বটে, এবং সেই চমকে তিনি অনেকগুলো গোল স্কোর করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে প্রশংসা আর গর্বের যে বন্যা বয়ে যাচ্ছে, তিনি মুখের উপর একটা উদাহরণও কেউ দিতে পারবে না বলার কারণে সেটা সেই উনার এই চমক দেখানো যে কাজ করেছে তার একটা দারুণ প্রমাণ। চলুন দেখে আসি তিনি কিভাবে ভরকে দিলেন নুরুল হক নূরকে। হাসনাতদের সুপারিশের ডিসি হয়েছে, ইউরো হয়েছে, তুমি একটু পরে বলো। পরে বলো না, না এখানে পরে বলো, তুমি একটু বলো, পরে বলো না, তুমি পরে বলো না। আপনি এখানে আমাদের সুপারিশে একটা, আমি এখানে মিডিয়ার সামনে একটা পত্রিকা অফিসে বলছি, একজন কোন জায়গায় যদি দেখাইতে পারে যে কোন জায়গায় সুপারিশ করেছি, কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিব। আসলে দেখেন, সবার মূল কাইজ্জা ঝগড়া অসন্তোষের কারণ কি এখন? এই নিয়োগ বাণিজ্য। একদিকে যেমন সরকারের মধ্যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর আসিফ নজরুল, এই দুজনের কাইজ্জা লেগে গেছে একটা চট্টগ্রামের ডিসি পদে নিয়োগ নিয়ে। দেখেন, খবর বেরিয়ে এসেছে 22 কোটি টাকা ওই একটা নিয়োগের জন্য, মানে এক ডিসিকে তারা সরাবেন, সেই ডিসিকেও তারা কয়েক মাস আগে এনেছিলেন, আরেক ডিসিকে নওগাঁ না কোথা থেকে নিয়ে আসবেন। মানে এই অদল বদলের কারণে 22 কোটি টাকার দফা রফা করেছিলেন আসিফ নজরুল স্যার। আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর চট্টগ্রামের আরেক সমন্বয়ক তাতে খেপে গিয়ে তারা গিয়ে ডক্টর ইউনূসের কাছে নালিশ করেছেন যে কেন বকরা একা আসিফ নজরুল খাবেন আর জনপ্রশাসন সচিব খাবেন। জনপ্রশাসন সচিবকে সরানো হয়েছে আর আসিফ নজরুলের সেই নিয়োগটা বাতিল করা হয়েছে। শুধু তো তাই না, গত 2 মাস খানেক ধরে দেখেন কি পরিমাণে বিএনপি, জামাত, সবাই, বিএনপি বলছে জামাত সব পদ পদায়ন করছে, জামায়াতে ইসলামী বলছে বিএনপি সব পদ পদায়ন করছে। বিএনপি গিয়ে উপদেষ্টা মানে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ যমুনার বৈঠকে যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেটা কি, বলেছে যে কেন প্রধান উপদেষ্টা একটা কমিটি করে দিয়েছেন উপদেষ্টাদের শীর্ষ পদে নিয়োগের জন্য। এই কমিটিটা কিভাবে কাজ করছে? তারা একদম নিরপেক্ষভাবে কাজ করছে না, কাদের স্বার্থ দেখে কাজ করছে সেটা প্রধান উপদেষ্টাকে দেখতে হবে। তো তখন প্রধান উপদেষ্টা বলেছেন আমি দেখব নির্বাচনের সময় থেকে। তার মানে তিনিও জানেন যে উপদেষ্টারাও কি রকম করে এই পদ পদায়নে টাকা বানাচ্ছে বা বিভিন্ন পক্ষের স্বার্থ দেখছে। কিন্তু মনে করে দেখেন তো 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর কি অপরিসীম ক্ষমতায় এই পুরো বিষয়টা একা নিয়ন্ত্রণ করতেন হাসনাত সার্জিসেরা। এই হাসনাত সার্জিস আগস্ট মাসে তো সচিবালয়ে উঠে পড়েছিলেন। এখন নুরুল হক নূর তাকে বলা হয় যে পদ পদায়ন করেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ আমাদের ভোরকে দিয়ে নুরুল হক নূরের মুখের উপর বলে দিয়েছেন বটে যে একটা উদাহরণ দেওয়া যাবে না, কিন্তু আপনাদেরকে একজনের চেহারা দেখালেই মনে পড়বে যিনি কিনা পাঠ্যপুস্তক বোর্ডে কাগজের কমিশনের ব্যবসা করে 400 কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন, এবং সংবাদ মাধ্যমে তখন সে খবর এসেছিল, এবং সংবাদ মাধ্যমে সেই খবর আসার প্রেক্ষিতে এনসিপি তাকে কারণ দর্শাও নোটিশ জারি করেছিল। সেই তানভীর ছিলেন হাসনাতের প্রধান অর্থ যোগানদানকারী। সে খবর তখন এই রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে প্রকাশ্যে লিখেছিলেন, এবং তখন এপ্রিল মাসের শেষে হাসনাত আর সার্জিসকে এনসিপি তাদের একটা সভায় 9 ঘন্টা ধরে জেরা করেছিল যে হাসনাত আর সার্জিসের এত টাকা হলো কি করে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবার বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।